সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিকনফল ভিত্তিক সাজেশনমূলক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি। প্রথম পত্রের প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি। পৌরনীতি ও সুশাসন পরিচিতি থেকে বিগত সালে শিকনফলের উপর বোর্ড পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন এসেছে যে সকল শিকনফল থেকে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি পরিণতির ধারণা ও পরিধি। প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে শর্ট সিলেবাস অনুযায়ী পরিণতির ধারণা ও পরিধি এই টপিকটি তোমাদের অবশ্যই পড়তে হবে। এখান থেকে একটি প্রশ্ন আসবে। পাশাপাশি 22 সাল 23 সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে যে সুশাসনের স্বরূপ সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে। এই জন্য আমরা বলবো, আমরা সাজেস্ট করবো তোমাদেরকে যে সুশাসনের স্বরূপ এই টপিকটিও তোমাদের ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি পরিণতি ও সুশাসনের প্রয়োজনীয়তা পড়বে তোমরা, এবং পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে পড়বে। প্রথম অধ্যায় থেকে এই 4টি টপিক ভালোভাবে পড়লেই ইনশাআল্লাহ তোমরা শর্ট সিলেবাস অনুযায়ী 100% কমন পাবে। এরপরে চলে আসি আমরা পরিণতি ও সুশাসনের তৃতীয় অধ্যায়। শর্ট সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং তৃতীয় অধ্যায় থেকে 2টি অথবা 3টি প্রশ্ন আসতে পারে। 2টি আসবে এটা নিশ্চিত করে আমরা বলতে পারি, কিন্তু 3টিও প্রশ্ন আসতে পারে। 3টি প্রশ্ন আসতে পারে। আমরা দেখি যে আমাদের এই অধ্যায়ে শিকনফল গুলো কি, কোন কোন শিকনফলের উপর ভিত্তি করে বিগত সালের প্রশ্ন এসেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধের ধারণা ও শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন হয়েছে। এই মূল্যবোধের ধারণা এবং শ্রেণী বিভাগ ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। মূল্যবোধ ও সুশাসন সংক্রান্ত প্রশ্ন এসেছে। আইনের ধারণা ও শ্রেণী বিভাগ, আইন ও নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার ধারণা ও শ্রেণী বিভাগ, সাম্যের ধারণা ও শ্রেণী বিভাগ, আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। এরপরে গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা, গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব, সুশাসন প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ। এই বিষয়গুলো আমাদের যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে আমরা এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন কমন পেতে পারি। এরপর চলে আসি আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার সংক্রান্ত। নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার নিয়ে পঞ্চম অধ্যায়টি আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে আমরা দেখি যে শিকনফল অনুযায়ী কোন কোন টপিকগুলো থেকে বিগত সালে সবচাইতে বেশি প্রশ্ন এসেছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে নাগরিক অধিকারের ধারণা ও শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন হয়েছে। আমাদেরকে নাগরিক অধিকার ও ধারণা, নাগরিক অধিকারের ধারণা ও শ্রেণী বিভাগ পড়তে হবে। কর্তব্যের প্রকারভেদ পড়তে হবে। অধিকার ও কর্তব্যের সম্পর্ক জানতে হবে। মানবাধিকারের ধারণা, মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসন, কিভাবে সুশাসন মানবাধিকারকে নিশ্চিত করে। এই টপিকগুলো পড়লেই পঞ্চম অধ্যায় থেকে আমরা সুন্দরভাবে শিকনফল ভিত্তিক যে টপিকগুলো রয়েছে এগুলো অনুযায়ী কমন পেতে পারি। এরপরে চলে আসি ষষ্ঠ অধ্যায়, পরিণতি ও সুশাসন প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায়। শর্ট সিলেবাস অনুযায়ী যে শিকনফল গুলো সব থেকে বেশি প্রশ্ন এসেছে, আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন নিয়ে আলোচনা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি শিকনফলে গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ধারণা। এই অধ্যায় থেকে আমাদের শুরুতেই যে টপিকটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ধারণা। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী, রাজনৈতিক দলের কি কি কার্যাবলী রয়েছে, সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। এইটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। ধরে নাও যে এবার পরীক্ষায় এটা আসবে, 100% নিশ্চিত থাকো যে সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন আসবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা নেতৃত্বের ধারণা। এই নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ করতে হবে। সুশাসন নিশ্চিতকরণে নেতৃত্বের ভূমিকা, সুশাসন নিশ্চিতকরণে নেতৃত্বের ভূমিকা। এরপরে আমরা চলে আসি পরিণতি ও সুশাসন প্রথম পত্র থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায়। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায়। এই অধ্যায়টি সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে পড়তে হয়, এবং এই অধ্যায়টি আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে।
এই অধ্যায়ে আমরা কি কি টপিক করবো? বিগত সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রথমেই আমরা দেখতে পাবো সরকার কাঠামো। সরকার কাঠামো থেকে প্রশ্ন হয়েছে। এখন সরকার কাঠামো থেকে আমরা কি কি ধরনের প্রশ্ন বিগত সালে পেয়েছি, আমরা যে টপিক গুলো এখানে আলোচনা করতেছি, যে শিক্ষণফল গুলো তোমাদেরকে বলতেছি, এই শিক্ষণফল গুলো তোমরা মূল বই থেকে ভালোভাবে পড়লেই 100% 7টি সৃজনশীল লিখতে পারবে। 7টি সৃজনশীল 100% লিখতে পারবে। 11টি সৃজনশীলের মধ্যে 7টি লিখতে তোমাদের কোনো প্রকার বেড়া হবে না, সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারবে। সপ্তম অধ্যায়টি অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে। দেখো, সরকার কাঠামো থেকে আমরা কোন কোন সরকার বলবো? গণতন্ত্র এবং একনায়কতন্ত্র সম্পর্কে পড়তে হবে। গণতন্ত্র ও একনায়কতন্ত্র, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার, এগুলোর দশ এবং গুণ সম্পর্কে পড়তে হবে এবং একটা সরকার আরেকটা সরকারের সঙ্গে তুলনামূলক ভাবে করতে হবে। তুলনামূলক আলোচনাগুলো আমাদেরকে করতে হবে। এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে জানতে হবে। রাজতান্ত্রিক সরকার ও ধর্মতান্ত্রিক সরকার। তো সরকার যে কাঠামো রয়েছে, এই সরকার কাঠামোর এই অংশটা, এই যে সরকার ব্যবস্থাগুলো রয়েছে, যতটুকু আমি বললাম এর বাইরে পড়তে হবে না, এগুলো পড়লেই হবে। আমরা এই অধ্যায়টাকে দুটি ভাগে পড়বো। একটি হচ্ছে সরকার কাঠামো, আরেকটি হচ্ছে সরকারের অঙ্গসমূহ। এই দুই ভাগে পড়তে হবে। প্রথমটি যে আছে সরকার কাঠামো, এখান থেকে একটি প্রশ্ন নিশ্চিত আসবে। পরবর্তীতে সরকারের যে অঙ্গসমূহ আছে, এখান থেকে একটি প্রশ্ন নিশ্চিত আসবে। আবার 3টি প্রশ্ন আসতে পারে। তো সরকারের অঙ্গসমূহ, কি কি অঙ্গসমূহ আমরা পড়বো? সরকারের অঙ্গ বা বিভাগ যে রয়েছে, সরকারের অঙ্গ বা বিভাগ হচ্ছে 3টি। এই 3টি বিভাগ, অঙ্গ বা বিভাগ আমাদেরকে পড়তে হবে। শুরুতেই আমরা পড়বো আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী। আইনসভা হচ্ছে সরকারের একটি অঙ্গ। এই আইনসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে পড়তে হবে। এরপরে চলে আসে আমরা শাসন বিভাগ সম্পর্কে পড়বো। কি সম্পর্কে পড়বো? শাসন বিভাগ। শাসন বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী সংক্রান্ত প্রশ্ন আসে। আমাদের শাসন বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী পড়বো। বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী পড়বো। বিচার বিভাগের স্বাধীনতা পড়বো আমরা। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা সম্পর্কে বলবো। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা, আইন শাসন বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক, এবং আরেকটি টপিক না বললে নয়, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি এবং ক্ষমতার ভারসাম্য নীতি। এই টপিকটা থেকেও প্রশ্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকে প্রবৃদ্ধি ও সুশাসন সংক্রান্ত প্রথম অধ্যায়ের শিক্ষণফল ভিত্তিক সাজেশন গুলো। আমরা আমাদের এই সাজেশন গুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তোমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং আমাদের সাজেশন গুলো নিয়মিত কালেক্ট করে মূল বই অনুসারে সেগুলো অনুশীলন করো। ধন্যবাদ সবাইকে।